ঘড়িতে 11টা 58 বাজে। আর মাত্র 2 মিনিট হলেই শেষ হবে আমার অপেক্ষার প্রহর। 2 মিনিট হলে মানে 12টা বাজলেই আসবে সেই শুভক্ষণ, আর যার জন্য আমি 8 মাস ধরে অপেক্ষা করছি। কাল, অর্থাৎ আর 2 মিনিট পর আমার হার্ট, আমার শ্বাস, আমার প্রশ্বাস, আমার হৃদয়ের স্পন্দন, আমার ভালোবাসা স্নেহার জন্মদিন। এবারই প্রথম জন্মদিন পেলাম স্নেহার। 8 মাস আগে আমার জন্মদিনে প্রথম উইশটা স্নেহা করেছিল। তাই সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম স্নেহার জন্মদিনে আমি সবার আগে উইশ করব। তাই সেদিন থেকেই অপেক্ষার প্রহর গুনছিলাম। আর শেষ হলো সেই অপেক্ষার প্রহর। 12টা বেজে গেল। আগে লিখে রেখেছিলাম, তাই সাথে সাথেই স্নেহাকে এফবিতে টেক্সট দিলাম। জানি না তোমায় কতটা ভালোবাসি আমি, শুধু জানি আমার হৃদয়ের স্পন্দন তুমি। ভালোবাসি, ভালোবাসি, শুধুই তোমাকে ভালোবাসি। ভালো আছি, ভালো আছি, শুধুই তোমাকে পেয়ে ভালো আছি। ভালো থাকুক, ভালো রাখুক, ভালো কাটুক আজকের দিন। তাই হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে জানাই শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই হার্ট ডিয়ার স্নেহা। আই লাভ ইউ জান। ভালোবাসি 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 অবিরাম। থ্যাংক ইউ সো মাচ জান। আই লাভ ইউ মোর জানু। আজ স্নেহার জন্মদিন। আজ আমার সবচেয়ে খুশির দিন। এই দিনটার জন্য আমি 8 মাস ধরে অপেক্ষা করছিলাম। স্নেহা আর আমার রিলেশন 9 মাসের। আমাদের রিলেশন ফেসবুকে হলেও দুজনের বাসা একই উপজেলায়, 4-5 কিলোমিটার দূরত্ব। ওর সাথে পরিচয় হয় আমার ফেসবুকে। স্নেহা আমার ফ্রেন্ড লিস্টের প্রথম দিকের ফ্রেন্ড, কিন্তু কখনো কথা হতো না। হঠাৎ একদিন আমার প্রোফাইল পিকে কমেন্ট করে। তারপর আমি ওর প্রোফাইলে গিয়ে দেখি ওর প্রোফাইল হোম টাউন, আমাদের হোম টাউন। সেদিনই সর্বপ্রথম কৌতূহল জেগেছিল কথা বলার। অথচ আরও 1 বছর আগে ফ্রেন্ড হয়েছিল, সেটা আমি জানতাম। কারণ 1 বছর আগে থেকেই মাঝে মাঝে আমার পোস্টে লাইক দিত, সেটা খেয়াল করতাম। কিন্তু তেমন আগ্রহ ছিল না, তাই কখনো কথা হয়নি। অনেক কৌতূহলবশত আজ একটা মেসেজ দিলাম, দুষ্টুমি করেই। হিলু শোনো। এই যে মিস্টার, আমি স্নো নয়, আমার একটা সুন্দর নাম আছে। ও মা, তাই? তো কি সেই সুন্দর নামটা? স্নেহা তাবাস্সুম। আপনার নাম কি? ও মাই গড, এত সুন্দর নাম! কে রাখলো এত সুন্দর নাম? থাক, আর পাম দিতে হবে না। নাম আমার বাবা রাখছে। তো আপনার নাম কি? আমার নাম আরিয়ান মাহমুদ রিফাত। আপনি আমাকে রিফাত বলেই রাখতে পারেন। বাহ, সুন্দর নাম তো। তো কি করেন, কোথায় থাকেন আপনি? এই তো বাবার বাড়িতে থাকি, আর ছোটবেলায় নানির বাড়িতে থাকতাম। আর বাবার হোটেলে খাই, আর বাবার তৈরি করে দেওয়া ঘরে ঘরে ঘুমাই। আমি জিজ্ঞেস করছি আপনার বাসা কোথায়, আর কি করেন, লেখাপড়া নাকি অন্য কিছু? ও আচ্ছা, তাই বলুন। বাসা বগুড়া। আর হ্যাঁ, লেখাপড়া করি একটু আধটু। তো আপনার বাসা কোথায়, আর আপনি কি করেন? আমার বাসাও তো বগুড়ায়। আর আমিও লেখাপড়া করি। এসএসসি পাশ করে বগুড়াতে ভর্তি হয়েছি ইন্টারে। এখন ক্লাস শুরু হওয়ার অপেক্ষায় বসে আছি। আপনার বাসা বগুড়ার কোথায়? জি, আদমদিঘি। আপনার? ও মাই গড, আমার বাসাও তো আদমদিঘি। তো আপনার বাসা আদমদিঘির কোথায়? উপজেলা সদরেই। আপনার? আমার বাসা আপনাদের ওখান থেকে 4-5 কিলোমিটার দূরে। কোন ক্লাসে পড়েন আপনি? আমি অনার্স প্রথম বর্ষ, আজিজুল হক কলেজ। বাহ, ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে। একই উপজেলার মানুষ আমরা। হুম, আমারও খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে। এভাবে সিনিয়র সাথে পরিচয় হয় আমার। এরপর থেকে প্রতিদিন কথা হতো। সিনিয়র ফেসবুকে আসলেই আমাকে এসএমএস দিত। তারপর ধীরে ধীরে ফোন নাম্বার আদান প্রদান, মাঝে মাঝে ফোনে কথা হতো। এরপর ও রিকোয়েস্ট আপনি থেকে তুমিতে নামলাম। আর তখন থেকে ভালো লাগার শুরু। সারাদিন অনেক মজা, আড্ডা, দুষ্টুমিতে কাটতো দুজনের। এক কথায় দুজনের মাঝে অনেক ভালো বোঝাপড়া হয়ে গেছিল। সিনিয়র দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু আমি দেখতে একটু শ্যামলা, তেমন একটা হ্যান্ডসাম না। মেয়েরা দেখলে খুব একটা পছন্দ করবে না, কিন্তু সিনহাকে দেখলে যে কোনো ছেলেই পছন্দ করবে। দেখতে যেমন সুন্দরী, আর তেমনই সুন্দর করে কথা বলতে পারে। আর হাসিটাও সেই রকমই সুন্দর। ফেসবুকেই বেশি কথা হতো আমাদের। আর মাঝে মাঝে ওর কণ্ঠ শোনার ইচ্ছা হতো, তখন ফোন দিতাম। যতই মন খারাপ হোক, ওর কণ্ঠ শুনলেই মন নিমিষেই ভালো হয়ে যেত। তাই প্রায় প্রায়ই ফোন দিতাম। স্নেহ মাঝে মাঝে ফোন দিত। এভাবে চললো 1 মাস। এর মাঝখানে আমি 2বার গেছিলাম ওর গ্রামে দেখা করতে, কিন্তু ওর পারিবারিক সমস্যার কারণে গিয়ে ঘুরে এসেছি। এদিকে ছেনেও বগুড়াতে ভর্তি হয়েছে, কিন্তু ক্লাস শুরু হয়নি, তাই যায় না। কিছুদিন পরেই ওর ক্লাস শুরু হবে, তখন ওর সাথে প্রতিদিন দেখা হবে। ওর গ্রাম থেকে 2বার দেখা হলো না বলে ও বলল ও যখন কলেজে যাবে তখন নাকি দেখা করবে। স্নেহারও নাকি অনেক শখ আমার সাথে দেখা করার।
এভাবেই কথা বলতে বলতেই 1 মাস কেটে গেল, কিন্তু আমি স্নেহাকে বলতে পারলাম না যে আমার ওকে ভালো লাগে, কারণ যখনই কথা হয় তখনই দুষ্টুমি ফান নিয়ে মেতে যাই দুজন, তাই বলতে গিয়েও বলা হয় না। তাই মনে মনে ভাবলাম এভাবে না বলে সামনাসামনি যখন দেখা হবে তখন ফুল দিয়ে প্রপোজ করব। তাই আর এভাবে বললাম না। কিছুদিন পরেই স্নেহার কলেজ শুরু হয়ে গেল, আর ক্লাস শুরু করার সুবিধার্থে মেসে থাকার সিদ্ধান্ত নিল স্নেহা। কথাটা শুনে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু সমস্যা হলো সেদিন, যেদিন স্নেহার কলেজে প্রথম ক্লাস ছিল। আগে থেকে কত প্ল্যান, স্নেহার কলেজে প্রথম দিন ওর সাথে দেখা করব আমি, কিন্তু তা আর হলো না। দেখা করার আগের দিন রাত থেকে হঠাৎ করে আমার জ্বর আর পাতলা পায়খানা, এই নিয়ে 7 দিন বিছানায় পড়ে থাকলাম। আর দেখা করা হলো না 7 দিন। ফেসবুকেও যেতে পারতাম না, ফোনেও কথা বলতে পারতাম না। এক কথায় ওই 7 দিন স্নেহার সাথে কোনো প্রকার যোগাযোগই হয়নি। প্রতিদিন কলেজে গিয়ে ফোন দিত স্নেহা, ফেসবুকে মেসেজের পর মেসেজ, কিন্তু আমার কোনো সাড়া নেই। শেষমেশ 7 দিন পর যখন আমি একটু সুস্থ হলাম, তখন একদিন সকালে ফোন দিলাম, আর স্নেহা ফোন রিসিভ করে সেই কান্না আর রাগ দেখালো। হ্যালো স্নেহা, কেমন আছো? এতদিন পর আমি কেমন আছি সেটা জানতে চাচ্ছ? বাই, আর ফোন দিবা না, আর কথাও বলবা না। তোমার সাথে আমার কোনো কথা নাই আর। প্লিজ রাগ করো না, আমার কথাটা শোনো। কি শুনবো আর কি শুনবো? হ্যাঁ, কই ছিলা এই 7 দিন? কতবার ফোন দিছি দেখো, ফেসবুকে কতটা SMS দিছি দেখো। 7 দিনে একবারও মনে পড়লো না আমার কথা? আমি কত মিস করেছি তোমায় জানো? 7 দিন কলেজে গিয়েই তোমাকে ফোন দিতাম তোমার সাথে দেখা করব বলে, কিন্তু তুমি ফোনও রিসিভ করতে না, কলেজেও আসতে না। আমার খুব কষ্ট হয়েছে এই 7 দিন। আমি এই 7 দিন খুব অসুস্থ ছিলাম, একেবারে বিছানায় পড়েছিলাম, কথা বলার মতো কোনো অবস্থাই ছিল না। হায় আল্লাহ, কি বলো তুমি? কি হয়েছিল তোমার? হঠাৎ ঠান্ডা আর পাতলা পায়খানা, 7 দিন ধরে শরীর একেবারে শেষ হয়ে গেছে। এখন কেমন আছো? এখন কি ভালো আছো? সুস্থ হইছো? একটু ভালো আছি, পাতলা পায়খানাটা সেরে গেছে, কিন্তু জ্বর আর ঠান্ডাটা আছে অল্প অল্প, তবে তা কোনো বড় সমস্যা না। তো আমাকে বলনি কেন? তাহলে আমি তোমাকে দেখতে যেতাম। বলার সুযোগ হয়নি। যাই হোক, আজ কি কলেজে যাবে? যাব। তুমি কি আসতে পারবে? পারবো, তোমার সাথে দেখা করার জন্য মন ছটফট করছে। যদি কষ্ট হয় তাহলে আসার দরকার নাই, পরে দেখা করব যখন তুমি সুস্থ হয়ে যাবে। না, সমস্যা নেই, আমার কষ্ট হবে না, আমি যেতে পারবো। আমরা আজকেই দেখা করব। আচ্ছা ঠিক আছে, এসো। সেনার সাথে কথা শেষ করে ফেসবুকে গিয়ে দেখি 7 দিন 39টা SMS দিয়েছে, আর সেনার প্রোফাইলে ঢুকে দেখলাম 4টা হার্ট ব্রোকেন পোস্ট দিয়েছে আমাকে নিয়ে। ওইগুলো দেখার পর মনে হলো আমার ওপরেও স্নেহার একটু দুর্বলতা আছে, আর না হলে কথা বলতে বলতে কেঁদে ফেলতো না। তাই মনে মনে ভাবলাম নিঃসন্দেহে স্নেহাকে ভালোবাসার কথা বলা যায়। তাই রেডি হয়ে খাওয়া দাওয়া শেষ করে আগেভাগেই কলেজে চলে গেলাম। যাওয়ার সময় ফুলের দোকান থেকে একটা লাল গোলাপ কিনলাম, কারণ স্নেহার লাল কালার পছন্দ। আমি আগেই ওর কলেজে বসে থাকলাম, কারণ ওর কলেজে আর আমার কলেজ একদমই কাছাকাছি, তাই চেনা জানা আছে। কিছুক্ষণ পরে স্নেহা কলেজে ঢুকলো, কিন্তু তখন তেমন কেউই কলেজে আসেনি, 1-2 জন এসেছে মাত্র। ঢুকেই আমাকে ফোন দিয়ে ডেকে নিল একটা গাছের নিচে। আমি অবশ্য ওই গাছের কাছেই ছিলাম, তবে স্নেহা আমাকে দেখতে পাইনি, তাই ডেকে নিল। গাছের নিচে গিয়ে স্নেহা অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ডাকতেই মুখ ঘুরে আমার দিকে তাকালো। আমি দেখে তো পুরোই টাসকি, দেখতে পুরাই হুড়পড়ি, পিকের চেয়ে বাস্তবে বেশি সুন্দর। প্রথমে দেখে আমি 2 মিনিট ওর থেকে চোখই সরাইনি, পরেও ডাকতেই চোখ সরালাম। পরে কথা হলো, কেমন আছি এগুলো। কিছুক্ষণ কথা হওয়ার পর আমি স্নেহাকে বললাম, স্নেহা, আমি তোমাকে একটা কথা বলতাম, তুমি যদি কিছু মনে না করো। কি কথা বলবা? আর মনে করব কেন? বলো কি বলবে। তারপর ফুলটা বের করে হাতে নিয়ে বললাম, আই লাভ ইউ স্নেহা, আর ইউ লাভ মি? হোয়াট? কি বলছো এসব? কেন অবাক হলে? তোমাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি, অনেক আগে থেকেই ভালো লাগে, কিন্তু বলতে পারিনি বা বলার সুযোগ হয়নি। আর সুযোগ পেয়েছি, তাই আজ বললাম। তুমি কি আমাকে ভালোবাসবে? আমাকে 5 মিনিট ভাবার সময় দাও, সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। তারপর ছেনে একটু দূরে সরে অন্যদিকে ঘুরে যেন কি যেন ভাবছিল। 5-6 মিনিট পরে সে বলল, আচ্ছা ঠিক আছে, ভাবা শেষ। আমিও তোমাকে ভালোবাসবো। সত্যি সত্যি ভালোবাসবে? বাসবো। কই দাও গোলাপটা, সবাই চলে আসার আগেই প্রপোজ করো।
তারপর ওর কথা শুনে হাঁটু গেড়ে গোলাপ হাতি নিয়ে ওকে প্রপোজ করলাম। আর ওকে জিজ্ঞেস করলাম, আমার কথাটা শোনার পর তুমি 5 মিনিট ভাবার সময় নিলে কেন? এই 5 মিনিট মনকে প্রশ্ন করলাম, মন শেষমেশ হ্যাঁ উত্তর দিল। গত 7 দিন তুমি না থাকাতে তোমার উপর আমার অনেক ভালোবাসা জন্মে গেছে, তাই তোমাকে ফেরাতে পারলাম না, ভালোবেসেই ফেললাম। আচ্ছা এখন যাই, সবাই চলে আসবে, কলেজের টাইম হয়ে যাচ্ছে। লাভ ইউ, টাটা। লাভ ইউ টু, টাটা। সেদিন থেকে শুরু হয় আমাদের ভালোবাসার পথ চলা। তারপর একে একে কেটে গেল 9টি মাস। এর মাঝে কতবার যে আমরা দেখা করেছি হিসাব নেই। কত ঘুরতে গেছি, পাশাপাশি বসে গল্প করেছি, কত রেস্টুরেন্টে খেয়েছি। হাজারো সুখময় স্মৃতি আমাদের। দুজনে দুজনকে অনেক ভালোবাসি। একজনকে ছাড়া আরেকজনের চলা অসম্ভব। রিলেশন শুরু হওয়ার 1 মাস পর আমার জন্মদিন ছিল। সর্বপ্রথম স্নেহাই উইশ করেছিল। পরের দিন আমরা ঘুরতে গেছিলাম, একটা কেক কিনে জন্মদিন পালন করেছিলাম। আমাকে একটা মোবাইল গিফট দিয়েছিল। আজ স্নেহার জন্মদিন, আমি প্রথম উইশ করলাম। আর আজকের প্ল্যানও সেম, আমার জন্মদিনের মতোই একটা কেক কিনে ঘুরতে যাব, আর সেখানেই স্নেহার জন্মদিন পালন করব। তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম দুজনেই। সকাল 9টায় দুজনে মিট করলাম। তারপর একটা কেক কিনে দুজনে পার্কে চলে গেলাম। আর সেখানে গিয়েই স্নেহা কেক কাটলো। আমার বেলায় অবশ্য আমরা দুজনেই ছিলাম, কিন্তু স্নেহার সময় স্নেহার আর আমার কয়েকটা ক্লাস ফ্রেন্ডকে ইনভাইট করেছি, যারা আমাদের রিলেশনের ব্যাপারে সব কিছু জানে। এরকম কিছু ফ্রেন্ডদের। তারপর সবাই এক জায়গায় হয়ে কেক কাটা হলো। আমি একটা আংটি কিনেছিলাম স্নেহার জন্মদিনে গিফট দেওয়ার জন্য। কেক কাটার পরে আংটিটা পরিয়ে দিলাম। আমার দেওয়া কোনো বড় ধরনের উপহার এটাই, কারণ আমার জন্মদিনে স্নেহা 7,000 টাকার মোবাইল দিয়েছিল। আমি 8 মাসে 8,000 টাকা জোগাড় করে ওকে আংটি কিনে দিয়েছি। আংটিটা আমার পছন্দ করেই কেনা। পার্ক থেকে বের হয়ে আজ অনেক ঘুরলাম দুজন। সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত একসাথে ছিলাম। আজ পার করে এলাম অনেক স্মৃতিময় মুহূর্ত। আজকের দিনটাই আমাদের জীবনের সবচেয়ে সুখের আর স্মরণীয় দিন। স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকলো আজকের দিনটা। ভালো আছি দুজন, ভালোবাসি আর ভালোবেসে যাব অবিরাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালোবাসুন, ভালোবাসার সাথেই থাকুন। দেখবেন পৃথিবীটা সুন্দর, পরিবেশটা সুন্দর। ধন্যবাদ সবাইকে। অফিস থেকে বাসায় এসে দেখি আমার 4 বছরের মেয়ে তারিন কান্না করছে। আমি তারিনের কাছে গিয়ে ওর সামনে বসে চোখের পানি মুছতে মুছতে বলি, কি হয়েছে আম্মু, কান্না করছো কেন? আম্মু আমাদের বকেতে। আম্মু বকেছে কেন? তুমি কি করেছো? আম্মু বতে বতে টিভিতে নাটক দেখছিল, আমি রিমোট নিয়ে কার্টুন দেখাই। আচ্ছা আসো, তোমার আম্মুকে বকে দিচ্ছি। বলেই তারিনকে নিয়ে রুম গিয়ে দেখি বসে বসে টিভিতে ইন্ডিয়ান সিরিয়াল দেখছে। আমি কাছে গিয়ে বললাম, তুমি এই বস্তা বস্তা পচা সিরিয়াল দেখার জন্য তারিনকে বকেছো? এই বিরক্ত করো না তো, আমাকে সিরিয়াল দেখতে দাও। কি, আমি তোমায় বিরক্ত করছি? বলেই রিমোট হাতে নিয়ে টিভি বন্ধ করে দেই। তানজিমা আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলে, কি পেয়েছো কি, যখন যা ইচ্ছা তাই করবে? তোমাকে বিয়ে করে কখনো একটু সুখ পেলাম না, বিয়ের পর থেকে তো চাকরানির মতোই আছি। বাবা মার কথা না শুনে সত্যি অনেক বড় ভুল করেছি। আমি অবাক চোখে তাকিয়ে আছি তানজিমার দিকে। কি বলছে ও? সামান্য টিভি দেখা নিয়ে এই কথা? তানজিমা আবার বলে, এমন করে তাকিয়ে আছো কেন? ভুল কিছু বলেছি? কি দিয়েছো তুমি আমাকে এই 5 বছরে? এই কম দামি সুতির শাড়ি, কখনো কোনো দামি উপহার দিয়েছো আমাকে? কখনো বাইরের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইছো? রোজ রোজ এই শাকসবজি আর আলু ভর্তা ছাড়া কি জুটছে আমার কপালে? বলেই হন হন করতে করতে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে যায়। চোখ দুটো ঝাপসা হয়ে আছে। আমার বাচ্চা মেয়েটা আমার হাত ধরে টেনে টেনে ওর সামনে বসিয়ে দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, কান্না তোলো না আব্বু, আমার জন্য আম্মু তোমাতে বদলো, আমি আর কার্টুন দেখবো না। মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে নীরবে চোখের পানি ফেলছি আর ভাবছি, এই কি আমার সেই তানজিমা? বিয়ের আগে যে বলতো আমি ছাড়া তার আর কিছুই চাই না, আজ মনে হচ্ছে টাকা ছাড়া সত্যি ভালোবাসা মূল্যহীন। চোখের পানি মুছে তারিনকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে অতীতের সে কথাগুলো ভাবছি। এমবিএ শেষ করে চাকরির জন্য ঘুরছি। অনেক কষ্টের পর একটা চাকরি পেলাম, মাসে 12,000 টাকা বেতন। খুশির খবরটা দেওয়ার জন্য তানজিমাকে কল করি। কল রিসিভ করে তানজিমা, কি স্যার, এমন সময় কল দিলে যে? দেখা করতে পারবে এখন? আচ্ছা, কোথায় আসতে হবে বলো? লালবাগ কেল্লায় চলে এসো, আমি আছি। বলেই একটা রিক্সা নিয়ে চলে আসি কেল্লায়। একটু পর তানজিমা আসলে টিকিট কেটে ভেতরে গিয়ে দুজনে একটা জায়গায় বসে পড়ি। তানজিমা বলে,
এমন হঠাৎ জরুরি দেখা করতে বললে যে, কোনো খুশির খবর আছে নাকি? আমার চাকরিটা হয়ে গেছে। সত্যি? এটা তো অনেক খুশির খবর। এবার আর আমাদের বিয়ে করতে কোনো সমস্যা নেই। বাট বেতন মাত্র 12,000 টাকা, এতে কি হবে? তামিম, তুমি আমার পাশে থাকলে আমার আর কিচ্ছু চাই না। এই টাকা পয়সা আমার লাগবে না, শুধু তুমি হলেই হবে। তোমার বাবা মা কি রাজি হবে আমার সাথে তোমার বিয়ে দিতে? চলো, আজই বাবার সাথে দেখা করবে। এই আর কিছুদিন পরে যাই না? আজ মানে আজ, চলো তো। বলে আমার হাত ধরে কেল্লা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে ওর বাসার দিকে রওনা দেয়। চলুন এই ফাঁকে পরিচয় দেওয়া যাক। আমি তামিম, মা বাবা কেউ নেই। এমবিএ শেষ করলাম কয়েক মাস আগে। আর তানজিমা আমার ভালোবাসা, 5 বছরের সম্পর্ক আমাদের। বড়লোক বাবার একমাত্র মেয়ে, খুব ভালোবাসে আমায় তানজিমা, আর আমিও। একটু পর তানজিমার বাসার সামনে এসে রিক্সা থামলে তানজিমা রিক্সা ভাড়া দিয়ে আমার হাত ধরে বাসার ভেতরে নিয়ে যায়। আমার খুব নার্ভাস লাগছে, তাই আমি বললাম, এই আজকে না গেলে হয় না? তানজিমা কিছু না বলে আমাকে ভেতরে নিয়ে যায়। গিয়ে দেখি একজন বয়স্ক লোক সোফায় বসে আছে, তার পাশে একজন মহিলা, তানজিমার বাবা হবে হয়তো। তাদের সামনে গিয়ে সালাম দিলাম, তারাও সালামের জবাব দিল। তানজিমার বাবা বলে, কিরে মা, কে এই ছেলে? বাবা, ওর নাম তামিম। আমরা একে অপরকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। আমি হাঁ করে তানজিমার দিকে তাকিয়ে আছি। কি মেরে বাবা, নিজের বাবা মার সামনে এভাবে বলে দিল। তানজিমার বাবা বলে, কি করো তুমি? জি আঙ্কেল, আমি একটা কোম্পানিতে চাকরি করছি। বেতন কত তোমার? জি, 12,000 টাকা। আমার মেয়ের একবেলা খাবারের টাকাও তোমার পুরো মাসের বেতনের চেয়ে বেশি, আর তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? হ্যাঁ, জানি বড়লোকের মেয়ে দেখে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলে আমার সম্পত্তির মালিক হওয়ার খুব সুন্দর প্ল্যান। ওনার কথা শুনে অনেকটা অবাক হলাম। তানজিমা বলে, বাবা, এসব কি বলছো তুমি? তামিম মোটেও এমন ছেলে নয়, আর আমি তামিমকে ভালোবাসি। কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা? এই ছেলের কি যোগ্যতা আছে তোমাকে বিয়ে করার? হ্যাঁ, আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তানজিমা আর ওর বাবার মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে তানজিমা আমার হাত ধরে ওর বাসা থেকে বের হয়ে আসে। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে রিক্সাওয়ালাকে বলে, মামা, কাজী অফিসের দিকে চলুন। মানে কি, কাজী অফিসে কেন যাবে? আমরা আজই বিয়ে করব, আর আমি আর বাসায় ফিরবো না। পাগল হয়ে গেছো? তোমার বাবা মা? আমাকে থামিয়ে দিয়ে তানজিমা বলে, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। তাহলে আজ এই মুহূর্তে আমরা বিয়ে করব, আর কোনো কথা বলবে না। আর কিছু বললাম না। একটু পর রিক্সা কাজী অফিসের সামনে এসে থামে। দুজনে ভেতরে চলে গেলাম। বিয়েটাও হয়ে গেল। এরপর তানজিমাকে নিয়ে চলে এলাম আমার বাসায়। বাসায় আস্তে আস্তে রাত প্রায় 9টা বেজে গেছে। দুপুরে রান্না করে রেখে গিয়েছিলাম। তানজিমা সেগুলো গরম করে এরপর দুজনে খাবার খেয়ে রুমে বসে আসি। তেমন করে রুমটা সাজানোর সময় পাইনি, তবে আসার সময় সাথে সাথে কিছু গোলাপ ফুল নিয়ে এসেছিলাম। সেগুলোর পাপড়ি দিয়ে বিছানাটা সাজানো। আমি উঠে গিয়ে দরজাটা বন্ধ করে লাইট অফ করে তানজিমার পাশে বসে ওর হাতটা ধরে বলি, এই তোমার হাত ছুঁয়ে কথা দিলাম, সুখ দুঃখ কষ্টেও এই হাত কোনো দিনও ছাড়বো না। আমিও কোনো দিন তোমার থেকে দূরে যাব না তামিম। আমি তানজিমাকে বুকের সাথে জড়িয়ে ধরি। তানজিমা আমার বুকে মাথা রেখে চুপ করে আছে। একটু পর ওকে ছাড়িয়ে কপালে একটা চুমু দিতেই ও কেঁপে ওঠে। এরপর তানজিমার ঠোঁট দুটো দখল করে নেই। ধীরে ধীরে দুজনে ডুবে যাই গভীর অতলে। আমাদের দিনগুলো খুব ভালোই কাটছে। বিয়ের 1 বছর পর তানজিমার কোল জুড়ে আসে আমাদের তারিন। তারিন যতই বড় হচ্ছিল, তানজিমা ধীরে ধীরে কেমন জানি বদলাতে শুরু করে। ওর চাওয়া পাওয়াগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। এক পর্যায়ে ওর চাওয়া পাওয়াগুলো আমার সাধ্যের বাইরে চলে যায়, আর আজকাল অল্পতেই রেগে যায়। বর্তমান আগের কথাগুলো ভাবতে ভাবতে চোখ দুটো ভিজে গেছে। তারিণীর দিকে তাকিয়ে দেখি ও ঘুমিয়ে গেছে। আমিও ঘুমাতে কষ্ট করলাম, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না। তাই তারিনকে ভালো করে শুয়ে দিয়ে রুম থেকে বের হয়ে ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট খেতে থাকি। কিছু সময় পর ড্রয়িং রুমে গিয়ে দেখি তানজিমা বসে আছে। আমি গিয়ে পাশে বসে বললাম, কি হয়েছে তোমার? হঠাৎ এমন করছো কেন? কোনো সমস্যা হলে আমায় বলো। কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। বাজার এনেছি, সেগুলো রেখে আসো। তানজিমা ওঠে বাজারে ব্যাগটা খুলে দেখে আলু, পটল, টমেটো আর ছোট ছোট পুঁটি মাছ। ব্যাগটা উল্টে সব ফেলে দেয় আর মাছগুলো ছুঁড়ে মারে ফ্লোরে। আমার দিকে রাগি লুকে তাকিয়ে রুমে চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বাসা থেকে বের হয়ে বাইরে চলে যাই। কিছু ভালো লাগছে না। হঠাৎ করে সুখের সংসারটা কেমন এলোমেলো অগোছালো হয়ে গেল।
রাতে বাসায় এসে দেখি তানজিমা সোফায় বসে টিভি দেখছে, আর পাশে বসে আমার মেয়ে বলছে, আম্মু আমার খুব ক্ষুধা পেয়েছে, তুই তেতে দাও। তোর বাবাকে গিয়ে রান্না করতে বল, আমি এসব হাবিজাবি রান্না করতে পারবো না। দুপুরের ডাল আন তোলে তো, তেতান থেকে দাও। এখান থেকে যা তো, ভালো লাগছে না। তারিন তানজিমার হাতে ধরে টানাটানি করছে। তানজিমা রেগে তারিনের গালে থাপ্পড় মারে। আমি দৌড়ে গিয়ে তারিনকে কোলে নিয়ে বললাম, পাগল হয়ে গেছো তুমি? এইটুকু একটা মেয়ের গালে কি করে হাত তুলতে পারো তুমি? এত বিরক্ত করে কেন তোমার মেয়ে? আমার মেয়ে তোমার কিছু না? ধুর, ভালো লাগে না আর এসব। বলেই হন হন করতে করতে রুম থেকে বের হয়ে যায়। আমি তারিনকে বুকে জড়িয়ে নেই। এরপর ফ্রিজ থেকে 2টা ডিম বের করে ভেজে আমি আর তারিন খেয়ে নেই। তানজিমাকেও বলি, ও খাবে না জানিয়ে দেয়। এভাবেই কাটছে আমাদের এই দিনগুলো। আজ আমার আর তানজিমার 6th অ্যানিভার্সারি। কাজের চাপে অফিস থেকে ফিরতে রাত 8টা বেজে যায়। আসার সময় তানজিমার জন্য একটা শাড়ি আর ছোট্ট কেক নিয়ে আসি। বাসায় এসে দেখি তানজিমা তারিনকে নিয়ে শুয়ে আছে। আমি আসতেই উঠে আমার সামনে এসে বলে, আজকের দিনটাও ভুলে গেছো? আজকের দিনটা কি ভুলে যাওয়ার মতো? এই তো তোমার জন্য গিফট এনেছি, দেখো। তানজিমা খুশি হয়ে আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলে দেখে একটা সুতির শাড়ি। মুহূর্তেই মুখটা মলিন হয়ে যায়। কি হলো, শাড়ি পছন্দ হয়নি? আমার মুখের শাড়িটা ছুঁড়ে মেরে বলে, আজকের দিনেও এই কম দামি শাড়ি? তোর থেকে এর বেশি কিছু আর কি বা আশা করা যায়? তোর শাড়ি তুই পর, আমি আজকে আমার বাবার বাসায় চলে যাব। বিয়ের আগেই তো জানতে আমার সামর্থ্য কতটুকু। তখন তো জেনে শুনে আমাকে বিয়ে করেছিলে। ভুল করেছি, আজ তা শুধরে নেব। বলেই ব্যাগে জামা কাপড় ভরতে থাকে। আমি অনেকবার আটকাতে চেষ্টা করি, কিন্তু তানজিমার এক কথা, সে থাকবে না আর আমার সাথে। অবশেষে চলেই গেল। আমার চোখ থেকে পানি পড়ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে পড়ি। তারিন আমার কাছে এসে চোখের পানি মুছে দেয়। তারিনকে বুকে জড়িয়ে নীরবে চোখের পানি ফেলছি। এর মধ্যে কেটে যায় 10 দিন। এই 10 দিনে তানজিমাকে অনেকবার কল করেছি, কিন্তু ও কল রিসিভ করেনি। আমাকে অফিসে যেতে হয়, তাই তারিনের দেখাশোনা করার জন্য একজন কাজের লোক রাখি। মাসে 3000 টাকা দিতে হয়। অফিসে বসে কাজ করছি। একটা লোক এসে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলে খুলতে। খুলে দেখি 30,000 টাকা। এগুলো কিসের জন্য দিচ্ছে আমাকে? লোকটা বলে ফাইলে একটা সাইনের জন্য। ফাইলটা খুলে দেখি অন্যায়ভাবে একটা লোকের জায়গায় কারখানা তৈরি করার জন্য আমার সাইন লাগবে। আমি লোকটার মুখে টাকা আর ফাইল ছুঁড়ে মেরে বলি, এসব পাপের টাকার রক্ত আমার সন্তানের গায়ে থাকুক আমি চাই না। টাকাগুলো নিয়ে যান। আর এরপর যদি কখনো এসব নিয়ে আমার সামনে আসেন, তাহলে পুলিশকে খবর দিতে বাধ্য হব। আউট। লোকটা টাকা আর ফাইল নিয়ে চলে যায়। আমি রিসিভ করে কাজ করছি। তখনই মোবাইলটা বেজে ওঠে। কল রিসিভ করতেই কাজের মহিলা বলে তারিনের অনেক জ্বর। আমি স্যারের রুম গিয়ে ছুটি নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি কাজের মহিলা তারিনের মাথায় জলপট্টি দিচ্ছে। আমি কাছে যেতেই তারিন উঠে আমাকে জড়িয়ে ধরে, আম্মু তুমি কিছু খাবে? না, আমি আম্মুর তাতে দাবো। চোখ দুটো জলে ভরে গেল। মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, তোমার আম্মু চলে আসবে মা, তুমি এখন খাবার খেয়ে ওষুধ খাও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। এরপর কাজের মহিলাকে বলি তারিনের জন্য খাবার আনতে। সে গিয়ে খাবার আনলে আমি তারিনকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেই। কিছুদিনের জন্য স্যারের কাছে ছুটি চাইলে স্যার আর না বলেনি আমার মেয়ের অসুস্থতার কথা শুনে। দেখতে দেখতে কেটে যায় 7 দিন। তারিন এখন সম্পূর্ণ সুস্থ। আজকে অফিসে এসেছি। পিয়ন চাচা এসে বলে স্যার ডাকছে। স্যারের রুমে যেতেই স্যার কিছু কথা বলে। আমার সততা আর কাজ দেখে আমার বেতন বাড়িয়ে 30,000 টাকা করে দেয়। খুশিতে চোখে পানি চলে আসে। স্যারকে ধন্যবাদ দিয়ে নিজের ডেস্কে গিয়ে কাজ করি। কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায়। অফিসের ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে আবার কাজ করতে থাকি। অফিস শেষ করে তারিনের জন্য কিছু চকলেট আর আইসক্রিম নিয়ে বাসায় চলে আসি। এভাবেই অফিস আর বাসায় চলে যায় 4 দিন। আজ শুক্রবার, অফিস বন্ধ। গতকাল বেতন পেয়েছি, তাই তারিনের জন্য নতুন একটা জামা কিনেছি আর সেগুলো ওকে পরিয়ে দিয়েছি। বিকেলে আমি আর তারিন ঘুরতে এসেছি। অনেক সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। বাসায় আসতেই দেখি দরজা খোলা। কিছুটা অবাক হলাম। যাবার সময় তো দরজা তালা মেরে গিয়েছিলাম। ভাবতে ভাবতে ভেতরে গিয়ে চোখ কপালে ওঠার অবস্থা। তানজিমা বসে আছে ভেতরে। আমি কাছে যেতেই তারিনকে কোলে নিয়ে মুখে গালে চুমু দিতে শুরু করে। আমি কিছু না বলে রুমে চলে যাই। একটু পর তানজিমা রুমে এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তামিম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি না আমার কি হয়েছিল, আমি কেন এমন করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না। কেন এসেছো তুমি?
আমার সংসার, আমি আসবো না তো কে আসবে এখানে? তোমার সংসার? হাসালে তানজিমা, হাসালে। যদি তুমি এটাকে সংসার মনে করতে তবে ছেড়ে চলে যেতে না। আমি ভুল করেছি তামিম। আমার বান্ধবীরা ফোন করে আমার মাথা নষ্ট করে দিয়েছিল। ওদের স্বামীরা এটা দিয়েছে, ওটা দিয়েছে, আজ এখানে নিয়ে গেছে, কাল ওখানে। এসব শুনে আমি কি করেছি নিজেও জানি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার বান্ধবীদের কথা শুনে আমার 4 বছরের মেয়ের গায়েও হাত তুলতে তোমার হাত কাঁপেনি? তুমি না ওর মা? মা হয়ে এটুকু বাচ্চা মেয়ের গায়ে হাত হাত তুলতে পারলে কি করে? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ফিরে যাও তোমার কোটিপতি বাবার কাছে। এই ঘরে এই সংসার তোমার যোগ্য না। আমি কোথাও যাব না, এখানেই থাকবো। তুমি মারো, কাটো, যা ইচ্ছে করো, আমি এখান থেকে কোথাও যাব না। তা হঠাৎ কি এমন মনে হলো তোমার বড়লোক বান্ধবীদের দেওয়া উপদেশ ভুলে আবার ফিরে এলে? এখান থেকে চলে গিয়ে আমি একটু ভালো ছিলাম না তামিম। গতকাল একটু বাসা থেকে বের হয়েছিলাম, দেখি একটা মহিলা তার পঙ্গু স্বামীকে নিয়ে ভিক্ষা করছে। আর এই দৃশ্য দেখে আমার মনের সকল না পাওয়ার ব্যথা ভুলে গেছি। আমার মনে হলো তুমি আমাকে এর চেয়ে কত ভালো রেখেছো। আমি আর কিছু না বলে ব্যালকনিতে চলে যাই। পকেট থেকে একটা সিগারেট বের করে মাত্র ধরিয়েছি, তানজিমা এসে মুখ থেকে সিগারেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তুমি আবার এই সাইপাস খাচ্ছ? কতবার নিষেধ করেছি তোমাকে এসব খাবে না। তুমি কে নিষেধ করার? জানতে চাও আমি তোমার কে? না, জানতে চাই না আর। কিন্তু আমি জানতে চাই। বলেই আমার শার্টের কলার ধরে টেনে রুমে এনে 4 ঠোঁট এক করে দেয়। 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, এখনো বলতে হবে আমি তোমার কে? তারিন কোথায়? ড্রয়িং রুমে টিভিতে কার্টুন দেখছে। কেন? আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলে তানজিমা গিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করলে কেন? তারিনের জন্য একটা ভাইয়া লাগবে তাই। দরজা বন্ধ করলে তারিনের ভাইয়া চলে আসবে? আনার জন্যই তো দরজা বন্ধ করলাম। বলেই আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আমি উঠতে গেলে আমার উপরে উঠে বসে আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দেয়। ধীরে ধীরে আমাকে নিয়ে ডুব দেয় ভালোবাসার এক নতুন স্বপ্নে। আর সকল রাগ অভিমানের পরাজয় হয়ে ভালোবাসার আবার জয় হলো। একটু পর তানজিমা আমার বুকের ওপর শুয়ে আছে। এখনো আমার বরটা রাগ করে আছে বুঝি। এভাবে আদর করলে কি রেগে থাকতে পারি? আমাকে ক্ষমা করে দিয়েছো? দিয়েছি, তবে আর এমন হলে কিন্তু করব না। আর কখনো হবে না। আমি আমার সব কয়টা বান্ধবীর নাম্বার ব্লক করে দিয়েছি। তোমাকে ছাড়া দিনগুলো আমার কিভাবে কেটেছে তা আমিই জানি। খাই বা না খাই, তোমার বুকেই সারা জীবন থাকবো। একটু পর দুজনে উঠে গোসল করে রুম থেকে বের হয়ে তারিনের কাছে যাই। আমি তানজিমাকে বলে বাইরে গিয়ে বাজার করে আনি। এরপর তানজিমা রান্না করতে চলে যায়। আমি কিছু সময় তারিনীর সাথে দুষ্টুমি করে কিচেনে গিয়ে দেখি বউ আমার কোমরে ওড়না গুজে রান্না করছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলি, রান্না হয়ে গেছে? প্রায় শেষ। তুমি এখানে আসলে কেন? এখন তারিন এসে যদি দেখে তার আব্বু আমাকে এভাবে জড়িয়ে ধরে আছে, তাহলে কি ভাববে বলো তো? আমার মেয়ে এখানে আসবে না। সে জানে তার আব্বু এখন তার আম্মুর সাথে রোমান্স করবে। এই একদম না। একটু আগে রোম্যান্স করেছো, তাতে হয়নি বুঝি? আমার বউটা এত কিউট যে শুধু রোমান্স করতেই ইচ্ছে করছে। অনেক হয়ে গেছে স্যার, এবার গিয়ে টেবিলে বসুন, আমার রান্না শেষ। আমি তানজিমার গালে চুমু দিয়ে চলে আসি। এরপর রাতের খাবার 3 জন একসাথে খেয়ে ঘুমিয়ে যাই। এরপর থেকে আমাদের সংসারে আবার সুখ ফিরে আসে। ভালোবাসায় ভরপুর এখন আমাদের ঘর। ধন্যবাদ সবাইকে।